দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিনের অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব সালাম, আপনাকে দিয়ে শুরু করি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিং করেছেন। আমি যদি একটু পড়ি, তিনি প্রেস ব্রিফিংয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে এসছেন সামনে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল, উনি অভিযোগ করেছেন একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে নির্বাচিত সরকারকে অকার্যকর করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সঙ্গতিপূর্ণ। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণ অভ্যুত্থানের পক্ষে নয়। জানতে চাই, একটি মহল, এই মহলটি কারা? এক, দুই, কী কারণে তারা পরিকল্পিতভাবে এই কাজ করছে বা নির্বাচনের পিছনের জন্য কাজ করছে বলে আপনারা অভিযোগ করছেন? তিন, তারা যদি গণ অভ্যুত্থানের পক্ষে না হয় তাহলে তারা কারা? শুনতে চাই জনাব আব্দুস সালাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ বিজ্ঞ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। এই কথাটা তো পরিষ্কার যে 5ই আগস্টের পর থেকেই আমরা বলে আসতেছি যে ফ্যাসিবাদের মাথা চলে গেছে, কিন্তু তাকে, শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানাইছে তারা কিন্তু বিদ্যমান, তার বডিটা রয়ে গেছে। কাজেই এরা বিভিন্নভাবে কিন্তু কোনোভাবেই চাবে না যে ফাইনালি এটা সফল হোক। এই কারণে প্রথম একদম বিগিনিং থেকে আমরা বলে আসতেছিলাম যে এই সরকারের কাছে যে আপনি একটা রোড ম্যাপ দেন, পাশাপাশি আপনার আশেপাশে যেগুলো আছে এগুলোর কাঁধে ভর করে আপনি অভ্যুত্থানের যে স্পিড, এই স্পিডটাকে আপনি ধরে রাখতে পারবেন না। কারণ স্বাভাবিকভাবে তারা সো পাওয়ারফুল এবং তাদের কাছে টাকা আছে, পর্যাপ্ত টাকা। গত 17 বছরে যে লুটের টাকা, কিছু তো বিদেশ নিয়ে গেছে আর কিছু তো আছে, তো স্বাভাবিকভাবে সেগুলো দিয়ে তারা বিভিন্ন রকম চেষ্টা করবে। পাশাপাশি সীমান্তের ওপারে বসে তো শেখ হাসিনা অলওয়েজ ট্রাই করতেছে, এবং যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের যারা পালায়া ছিল সেগুলো আস্তে আস্তে একটু মুখ বের করছে। তো তারা তো ষড়যন্ত্র করবেই। তো মূল পার্টটা তো হলো ষড়যন্ত্রকারী কারা? ফ্যাসিবাদের দোসররা। আর ফ্যাসিবাদকে যারা সৃষ্টি করছে আধিপত্যবাদী শক্তি। কাজে কোনোভাবেই আধিপত্যবাদী শক্তি কোনোভাবেই চাবে না যে এত বড় একটা বাজার তার নষ্ট হয়ে যাক, এটা হারায় ফেলুক। সে তো চেষ্টা করবেই যে এটা যাতে বিফল হয়, এটা যাতে ব্যর্থ হয়, এটা যাতে, তাই ষড়যন্ত্র তারা করতেছে। আপনি দেখেন না, প্রথম থেকে দেখছেন যে কি হয়েছে। প্রথমে তারা কিছুদিন একে মিডিয়াতে দেখানোর জন্য চেষ্টা করলো সেই সময় যে এইখানে নাকি সব হিন্দু ধর্মদের উপরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, অথচ অ্যাবসলিউটলি মিথ্যা কথা। এই ধরনের তারপরে এত কিছু পরে যে এখনও দেখেন যেগুলো তারা করতেছে, যে কোনোভাবে একটা স্বাধীন দেশ এটা কীভাবে পারে আমি জানি না। এই সরকার এখন পর্যন্ত কিন্তু সাহস করে কেন যে এটার বিরুদ্ধে বলতেছে না, যে পুশিং করতেছে। এই যে পুশিং বলছে, কিন্তু আসলে তো এটা ঠেকানোর না, কেন ঠেকাইতে পারবেন না? আপনি বর্ডারকে আপনি সেনাবাহিনী পাঠান সেখানে, কেন এটা কথা হলো নাকি? আমার স্বাধীন দেশের আমার বর্ডার আমি রক্ষা করতে পারবো না? আজকে আমার তো প্রশ্ন যে আজকে যে পুশিং করতেছে তার মধ্যে যে তাদের কোনো অনুচর নাই, এটাই বা বুঝবো কীভাবে? কারণ তারা পুশিং করবে কেন? তাদের যদি আমাদের অবৈধ কোনো নাগরিক থাকে, সেটা আমাদের সেনাবাহিনীর কাছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে যে এইগুলো আছে, এগুলো তোমরা নেওয়ার ব্যবস্থা করো। তারপরে যদি আমাদের মন্ত্রণালয় না নেয়, সেটা দেখা যায়। ইভেন দেখেন, শুধু অবৈধ আমাদের দেশে, রোহিঙ্গা তার দেশে ঢুকছে, সেগুলো আমার দেশে পুশিং করতেছে। আরে হাউ কাম?
এটা কি একটা খানা নাকি যেখানে সমস্ত কিছু গার্বেজ হয় না, এখানে দিতে হবে? এই জন্যই বলছি যে তাদের অনুচর তো এখানে রয়ে গেছে 17টা বছর, তারা এই দেশটাকে তারা লুইটা পিটা খাইছে, কাজে তারা তো ষড়যন্ত্র করতেছেই। এখানে আমরা যাটা বারবার, এবং তারাই চেষ্টা করবে যে আজকে আমাদের সেটিতে একটি বিষয়, আরেকটি বিষয় এসছে, সেটা হলো যেটি মির্জা ফখরুল বলেছে যে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এটির না, এটা তো ভেরি বিগিনিং। দেখেন, আমরাই কিন্তু এটা বারবার বলতেছি যে সংস্কারের কথা কিন্তু আমরা বলছি। আমরা মানে কি বিএনপি থেকে আমরা বলছি, ইভেন এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের সাথেও কিন্তু আমরা মত বিনিময় করছি। মত বিনিময় করার পরে কিন্তু 31 দফাটা আসছে। কিন্তু এই সরকার দেখেন যে এখন পর্যন্ত সে 31 দফাটা নিয়ে তারা কোনো আলোচনায় আনলো না। আমরা 31 দফা তো আপনাদের দফা, আমাদের মানে কি পাবলিকের পক্ষেই তো আমরা দিছি, সেটা আমরা তো জনের জন্যই করি। জি, আমি বলে আসবো আপনার কাছে, আমি একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে যাই। যেই অভিযোগটি মির্জা ফখরুল মানে সংবাদ সম্মেলনে করেছেন, সেটা হলো বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসাবে অপপ্রচার করা হচ্ছে। আমরা তো দেখছি যে কোনো কোনো বিষয়ে বিএনপি সংস্কারের থেকেও নির্বাচনের দিকে বেশি ঝুঁকছেন বা বলছেন যে নির্বাচনটা নির্দিষ্ট একটি সময়ে তারা চাইছেন, এর আগে পিছে কি হবে সেটা তাদের অত কনসার্ন না বলছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের উপরে তো প্রত্যাশা অনেক বেশি, যেহেতু গণ অভ্যুত্থান হয়ে গেছে, আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই জায়গাতে জনগণ, সুশীল সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল সবারই বিএনপির উপরে এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গা থেকে তারা অনেক বেশি দেখতে চায়। সেই জায়গাতে হয়তো বিএনপি ডেলিভার করতে পারতেছে না, এটা একটা বিএনপির একটা ব্যাপার হইতে পারে বিবেচনার জন্য আর কি। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের প্রেশারটা বড় দল আকারে বিএনপির উপরে রাখাটা মানে ন্যায্য, গণতান্ত্রিক সংস্কৃতিতে এটা ন্যায্য। কারণ তাকে তো আপনাকে কন্টিনিউয়াসলি গণতান্ত্রিক মূল্যবোধের কথা মনে করায় দিতে হবে যে আপনি না বলেছিলেন 31 দফাটা এইটা আছে, তা আপনি এটা এখন করছেন না কেন? এই বলাটা আসলে অভিযোগ আকারে আমি দেখি না, এটাকে আমি দেখি গণতন্ত্রের চর্চা আকারে দেখি, যে বড় দল আকারে তাকে অন্যান্য দলগুলো কন্টিনিউয়াসলি তাকে চ্যালেঞ্জ করবে যে আপনি তো এটা বলেছেন, আপনি করছেন না, আপনি এতটুকু বলেছেন, আপনি এতটুকু করছেন কেন, আপনি তো এত দ্রুত করার কথা ছিল, এত বিলম্ব করছেন কেন, আপনি 1 ঘন্টার আলোচনা 3 দিন লাগাচ্ছেন কেন? তো আমার মনে হয় যে এতে নেতিবাচকতা আমি দেখতে পাচ্ছি না। ঐকমত্য কমিশনও আমাদের সাথে এই ব্যাপারে অনেক দ্বিমত আছে। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের অনেক দলের সাথে অনেক সিরিয়াস বিতর্ক হয়েছে, ওখানে আমরা দ্বিমত পোষণ করেছি, এবং এই করাটা এইটাই তো ন্যায্য। এই করতে চাওয়ার, করতে পারার অধিকারটার জন্যই তো আমরা গত 16টা বছর লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের জন্য, যে আমরা সমালোচনা করতে পারবো, সমালোচনা করে আবার আমরা একসাথে বসতে পারবো, কথা বলতে পারবো, দ্বিমত করতে পারবো। তাই হচ্ছে, সমালোচনা করার পরে সবাই তো আবার অ্যাক্টিভলি গিয়ে চা নাস্তা করতেছে, খাচ্ছে, আবার হাসি মুখে কথা বলছে, সেটা হচ্ছে। তো এইটাকে আমি খুব সিরিয়াসলি খুব বড় ধরনের কিছু ঘটে গেছে অথবা বিএনপির বিরুদ্ধে একটা কোনো ষড়যন্ত্র চলছে, আমি ওইটাকে দেখি না। নির্বাচন পিছানোর কোনো আয়োজনের মধ্যে আমি দেখতে পাচ্ছি না পার্সোনালি। আমি বরাবরই বলেছি যে প্রফেসর ইউনূস এমন একজন মানুষ, 85 বছর বয়সে এসে উনি মৃত্যুর আগে এমন কিছু করবেন না যে ওনার ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায় দেশে এবং বিদেশে। কিন্তু কোনো কি শঙ্কা আছে? আমি পার্সোনালি দেখতে পাচ্ছি না। ষড়যন্ত্র তত্ত্ব এমন একটা জিনিস, আর দৈব জিনিস, যেমন যেটা দৈব, আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখে একটা টর্নেডো হবে, ওই টর্নেডোর কারণে 12 তারিখের নির্বাচনটা বাতিল করতে হয়েছে, ধরেন এরকম। এখন ওইটা নিয়ে তো আপনি আলোচনা করতে পারবো না, ষড়যন্ত্র হচ্ছে কিনা, কোনো ঝামেলা হবে কিনা, পৃথিবীতে গৃহযুদ্ধ লেগে যাবে কিনা, ভারত অথবা চায়না যুদ্ধ লেগে যাচ্ছে কিনা, লট অফ থিংস ক্যান হ্যাপেন। বাট অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, আজকের বাস্তবতাটা হচ্ছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের ভিতরে হবার যে কথা ছিল সেটাকে আরো স্পেসিফিক করে এপ্রিলে নিয়ে আসা হয়েছে, এবং তারেক রহমানের সাথে মিটিংয়ে এটা আশ্বস্ত করা হয়েছে যদি সংস্কার বিচার প্রস্তুতি হয়ে যায় তাহলে এটা ফেব্রুয়ারিতে হতে পারে। একটা জেন্টলম্যান এগ্রিমেন্টও এখানে আছে। তো সেখানে আমি আশঙ্কিত হবার মতো কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার তো আমার সামনে নাই। প্রফেসর ইউনূসের জীবনের শেষ 2টা ইচ্ছা আছে। উনি রিটায়ারমেন্টের পরে উনি 2টা প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন বহু বছর থেকে। বাংলাদেশে এশিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল বানাবেন। 2টা প্রজেক্টের জন্য উনি ফান্ড রেজ করেছেন। প্রজেক্ট
আওয়ামী লীগ পাশ করতে দেয় নাই, আটকে রেখেছিল। এবং আপনি দেখবেন যে ইউনূসের ব্যাপারে একটা সমালোচনা আছে যে তিনি এসেই তার বিরুদ্ধে মামলা এটা করে নিয়েছেন, তার বিশ্ববিদ্যালয়ে পাশ করে নিয়েছেন। ব্যাপারটা এরকম না যে উনি আসার পরে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। এটা 12, 13, 14 সাল থেকে এটা আবেদন পেন্ডিং ছিল, একটা পেন্ডিং আবেদন রেগুলার প্রসেসে পাশ হয়ে গেছে। তো প্রফেসর ইউনূসের শেষ ইচ্ছা হচ্ছে এই 2টা প্রজেক্ট নিয়ে উনি সিরিয়াসলি কাজ করবেন। এবং উনি কিন্তু বারবার বলেছেন যে ওনার আর কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই। বিবিসি থেকে শুরু করে সর্বশেষ সফরেও বিদেশে ইন্টারভিউতে উনি বলেছেন যে নেক্সট গভর্নমেন্টে উনি কোনো রোল প্লে করবেন না। তো এগুলো আমরা বিশ্বাস করব না কেন করব না? মানে উনি গত 10 মাসে এমন কি মেজর জিনিস বলছেন যে কারণে ওনাকে আমাকে এখন মিথ্যাবাদী বলতে হচ্ছে? এটা নাই। এই অস্বস্তি তৈরি করবাটা হচ্ছে আমাদের শত্রুর কাজ। ওই যে সালাম ভাই যেভাবে বলেছে, আমাদের আওয়ামী দিল্লির ফ্যাসিবাদ, তারা আমাদের এই অভ্যন্তরীণ যে ঐক্যটা আছে এই ঐক্যটার ভিতরে ফাটল ধরাতে চায়। তারা একজনের সাথে আরেকজনের শত্রু ভাবাপন্ন সম্পর্কটা জাগিয়ে তুলতে চায়। তারা সরকারের সাথে রাজনৈতিক দলের সাথে আমলা, সামরিক বেসামরিক শক্তির ভিতরে দ্বন্দ্ব তৈরি করতে চায়। তাহলে যেটা হবে, একটা ক্যাওয়াস লাগাইতে সুবিধা হবে, একটা 111 ক্রিয়েট করা যাবে। ক্রিয়েট করে বাংলাদেশে ভোট, নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রিয়েলিটি তৈরি হবে। এবং সেইটা আবার অন্যদের উপর তারা দায় চাপায় দিবে। কাদের উপরে? গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে, যে 24-এর পোলাপান এইসব করছে বলেই বাংলাদেশে এগুলো ঘটছে। অতএব প্র্যাকটিক্যালি স্পিকিং মানে আতঙ্কিত হবার মতো কোনো ষড়যন্ত্র বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে যারা একসাথে বসছে তাদের মধ্যে হচ্ছে না। চ্যালেঞ্জ আছে, দ্বিমত আছে, সেটা সব সময় থাকবে, কোনোদিন চলে যাবে না। এবং এটাকে ম্যানেজ করার নামই হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই প্রসেসটাকে এন্টারটেইন করছে, তারা কোনোভাবে এটাকে বাধা দিচ্ছে না, সবাইকে কথা বলতে দিচ্ছে মন খুলে। তো কথায় যুক্তিতে জিতুক সবাই, মেধা দিয়ে জিতুক, ম্যারিটের কম্পিটিশনটা হোক, না সেটাই তো চলছে। মানে সেটি হয়তো হচ্ছে, কিন্তু এক ধরনের শঙ্কার কথা আমরা তো শুনছি, সেটা আবার বিএনপির মুখ থেকেও অন্যভাবে আসছে, সেটা আমি শুনবো আপনার কাছ থেকে। একটু শেষ করে আমি যাই সালাম ভাইয়ের কাছে। আপনারা কোনো সংখ্যা দেখছেন না? আমি পার্সোনালি কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। পলিটিক্যালি চ্যালেঞ্জ আছে, কোনো সংখ্যা নাই। জি সালাম ভাই, একটু যদি বলেন, আপনাদের নেতা, আপনাদের নেতৃবৃন্দরা প্রায় বলছেন যে নির্বাচন পিছনে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনের যারা পিছনের করছে তারা গণশত্রু, তারা এই কাজটি করছে, জুলাই অভ্যুত্থানের মানে বিপরীতে যারা আছেন তারা। এই আশঙ্কাটা আপনাদের মধ্যে কেন তৈরি হয়েছে? না, এই আশঙ্কাটা না, উনিও যেটা বলছেন যে এটা কিন্তু করবেই, এই আশঙ্কাটা তো থাকবেই যদি আমি এটা দীর্ঘ সময় নেই। এই কথাটাই বারবার বলা হচ্ছে। এটা আশঙ্কা একটা ছিল, কিন্তু লন্ডন বৈঠকের পরে সারা দেশে কিন্তু এটা নিয়ে আর তেমন কোনো আশঙ্কা নাই। এখন আমরা সবাই কিন্তু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। তো কাজেই পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে ওই পক্ষটা কিন্তু বসে নাই। ওই পক্ষ শোনেন, আজকে স্বাভাবিকভাবে আজকে দেখেন যে 3টা দফা এই সরকার বলতেছে বা ছাত্ররা বলতেছে, এই 3টা দফা তো আমাদেরও দফা। মানে কোন 3টা দফার কথা বলছেন? যে 3টা মূল দফা যেটা বলতেছে, সংস্কার, বিচার আর নির্বাচন, সেটা আমাদেরই তো দফা। আমরা তো সংস্কারের কথা শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন থেকেই বলতেছি যে শেখ হাসিনা সব ধ্বংস করে ফেলছে। কাজেই নর্মাল এই সিস্টেম দিয়ে এই রাষ্ট্র আর চলবে না। তাই কাজে রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। এটা তো আমরা বলছি। অনেকে বিএনপিকে ঘায়েল করার জন্য বলছে যে বিএনপি সংস্কার চায় না, খালি নির্বাচন চায়। এটা তো শেখ হাসিনাও বলতো, তাই না? শেখ হাসিনাও বলতো যে উন্নয়ন চায় না, খালি নির্বাচন চায়, উন্নয়ন চান না নির্বাচন চান। ও তো ওই জায়গায় নিয়ে গেছে। তো এখনো অনেকে বিএনপিকে ঘায়েল করার জন্য সেটা বলেই। কিন্তু আমি যদি মানে এক ধরনের কথা বলি, যে যদি 10 জনের কাছে আমি বলি নির্বাচন নিয়ে, এই 10 জনের কমন প্রশ্ন, নির্বাচন কি আসলে হচ্ছে? না, আমার মনে হয় না যে 10 জন কমন। এই 10 জনের মধ্যে অন্তত 9 জনই মনে করে যে না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এবং ব্যারিস্টার ফুয়াদ যেটা বলল যে কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের মতো ব্যক্তি আর ওই ধরনের কোনো রিস্ক নেবে না যে এই পর্যায়ে এসে দেশটাকে আরেকটা ক্রাইসিসের মধ্যে ঠেলে দিয়ে উনি বিদায় নেবে। কারণ ওইটা তো ওনার জন্য তো খুব সুসংবাদ হবে না। তো এই কারণে, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎটা কি? অন্ধকার। কাজে আমরা তো চাই না যে এই সরকার ব্যর্থ হোক। এই সরকারের সার্থকতাটা তো ওইখানেই যে একটা
গ্রহণযোগ্য একটা নির্বাচন করে নির্বাচিত একটা সরকারের কাছে সে ক্ষমতা অর্পণ করবে, এটাই তো, তাই না? সেই জায়গায় সে ব্যর্থ হইতে পারে না। আর আরেকটা দেখেন যে বিএনপি, হ্যাঁ আমি একমত ওনার সাথে যে 100%, যে আগেও যেমন মনে করা শেখ হাসিনা ছিল, বারবার সবাই এই বিএনপি নামে না কেন, বিএনপি এখনও কেন ওইরকম আন্দোলন দেয় না, এখনও কেন হাসিনা রয়ে গেছে, অর্থাৎ বিএনপির উপর আশাটা ঠিক এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আশা আকাঙ্ক্ষাটা তো বিএনপির উপরেই বেশি থাকবে। সেই কারণে বিএনপির অনেক সময় বিএনপির উপরে সমালোচনাও করবে, একটু রাগও করবে, সেটা হইতেই পারে, এটা বাস্তব, এটা এমন কোনো কিছু নাই। কিন্তু বিএনপি তার দায়িত্বটা পালন করছে কিনা সেটা দেখেন। বিএনপির কিন্তু এখন কোনো দায়িত্ব নাই, কিন্তু দায়টা কিন্তু আমরা নিচ্ছি। 5ই আগস্টের পরে তারেক রহমান দেখেন যে ঘোষণা দিছে সেই সময়, যে তোমার যদি 17টা বছর আমাদের নেতাদের কর্মীর গুম করছে, হত্যা করছে, বিভিন্নভাবে দখল করছে, বাড়িঘর দখল করে নিয়ে গেছে, ব্যবসা দখল করে নিয়ে গেছে, ছেলে মেয়েদেরকে মেরে ফেলছে, একটা ক্ষোভ তো ছিলই। যে ক্ষোভটার সেই সময় কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি কাদের সাহেবও বলছিল যে এইরকম ঘটনা ঘটলে এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতেও কিন্তু তাই। আওয়ামী লীগের বাড়িঘরও আগুন জ্বলতো, কিন্তু তারেক রহমানের ওই এক নির্দেশে যে যত কিছু হোক এখন তুমি রিভেঞ্জ দিতে যাবা না, এইটা তো তিনি দায়িত্বশীল পরিচয় দিছে। ঠিক তেমনিভাবে দেখেন ইসের পরপর যখন পূজাটা হইলো, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রচার করা হইতেছে, সেই কারণে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিচ্ছে যে সব পূজা মণ্ডপে পাহারা দিতে হবে। তো পাহারা দেওয়ার তো বিএনপির দায়িত্ব না, কিন্তু আমরা মনে হয় যে এটা রাজনৈতিক দায়িত্ব, অর্থাৎ দেশটাকে স্থিতিশীল রাখা একটা বড় দল হিসাবে এটা দায়িত্ব, সেটা মনে করেই তারেক রহমান নির্দেশ দিছে, এবং আমরা সেটা করছি। কাজেই আশা তো থাকবেই, বিএনপিরও আশা আছে, এবং বিএনপি সেই আশা পরিপূর্ণ করার জন্য চেষ্টাও করছে। ব্যারিস্টার ফুয়াদ, আরেকটু কথা এসছে মির্জা ফখরুলের কথা, সেটা হলো মব জাস্টিস নিয়ে। আজকেও আমরা দেখেছি ফরিদপুর সহ বিভিন্ন স্থানে। এইটি যদি বলি একেবারে তো দূর হওয়ার বিষয় হয়তো হচ্ছে না, কিন্তু হচ্ছে, এর পিছনে কারণ কি মনে করেন? আচ্ছা, নির্বাচন একটু বলি। বিএনপির কিন্তু একটা ইলেকশন ট্রমা আছে, এটা কিন্তু আমাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটাকে কোনোভাবে ইগনোর করবার সুযোগ নাই। কারণ সে 2001 সালের পরে এখন পর্যন্ত একটা ভালো নির্বাচনে কম্পিট করবার সুযোগ পায় নাই, তাকে বারবার বঞ্চিত করা হয়েছে। 2007-এর নির্বাচনটা হইল না 111-এর সরকারের কারণে। 2008-এর ডিসেম্বরে ইন্ডিয়া, ভারত, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো। 111-এর ইলেকশন কমিশন 88টা আসনে আপনার বর্ডার রিভাইজ করেছে। বর্ডার রিভাইজ করার কারণে যেটা হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ করবার কারণে 134টা থেকে 138টা আসনের রেজাল্ট হেরফের হয়ে গেছে। যেখানে বিএনপির মেজরিটি থাকবার কথা, সেখানে আওয়ামী লীগের সাথে একটা সমন্বয় হয়ে গেছে। এরপরে তো ভোট ডাকাতি আমাদের এজেন্সিগুলো করেছে। তো সব মিলায় তারপরে 14 হইল, 18 হইল, 24 হইল। তো বিএনপির নির্বাচন কিন্তু একটা ট্রমা ফ্যাক্টর হয়ে গেছে। অতএব এটাকে কোনোভাবে ছোট করে হেলা করে দেখা আমাদের কারো উচিত না। বিএনপি সমালোচনা করতে হবে, যেখানে যেখানে সে সমালোচনার যোগ্য সেটা করতে হবে, কিন্তু এই নির্বাচনী ইস্যুটা নিয়ে যখন বিএনপি কথা বলে, এইটাকে নিয়ে হাস্যরস করাটা অন্যায্য। কারণ সে একটা বড় পলিটিক্যাল পার্টি, একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছে, ক্ষমতায় যেতে চায়। কারণ এই দল তো পেটি বুর্জোয়া পলিটিক্যাল পার্টি, তার দলের নেতাকর্মীরা কি করতে চায়? সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে চায়, মেম্বার হইতে চায়, ওয়ার্ড কমিশনার হইতে চায়, মেয়র হইতে চায়, সিটি কর্পোরেশনে জিততে চায়, এমপি মন্ত্রী হইতে চায়। এটার জন্য সে সময় দিচ্ছে, ইনভেস্ট করছে, এলাকাতে সমাজসেবা কাজ করছে, এটা খুবই ন্যায্য তার 4 জায়গা থেকে। তো সেই জায়গা থেকে তার এই কনসার্নটা থাকাটা অন্যায্য না। অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা বারবার করতে হবে, তার এই অনিশ্চয়তাটাকে কোনোভাবে যদি অ্যাড্রেস করবার সুযোগ থাকে, করতে হবে। যেমন তারেক রহমানের মিটিংটা একটা হিস্টোরিক ব্যাপার, যে এই যে আশঙ্কাটা কিন্তু কেটে গেছে। দুজন ব্যক্তি যখন মানে সরাসরি কথা বলতে পেরেছেন, তারেক রহমান 6 ঘন্টা দূরত্বে থাকেন, তারপরে হচ্ছে সব থার্ড সোর্স থেকে তাকে ইনফরমেশন গ্যাদার করতে হয়, আসলে কি হচ্ছে, তাকে মিসলিড করছে কিনা, তাকে যারা তথ্য দেয়। কিন্তু যখন গভর্নমেন্টের প্রধান এবং বড় দলের প্রধান একসাথে বসে কথা বলছে, তখন এই দূরত্বটা আস্তে আস্তে দূর হয়ে যায়। অতএব এই কনভারসেশন, কমিউনিকেশনটা আমাদের জন্য খুবই জরুরি ছিল। ব্যারিস্টার ফুয়াদ, আমরা আলোচনায় ছিলাম, সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে এই মব জাস্টিস নিয়ে। আসলে আপনি বলছিলেন মব জাস্টিস নাই, কিন্তু ঠিক আছে, আপনার সাথে যদি একমত পোষণ করি, তারপরে কিন্তু বিভিন্ন স্থানে হচ্ছে। ফরিদপুর, পটিয়ায় একটি ঘটনা ঘটেছে, নীলফামারী অধিকার একটি ঘটনা হচ্ছে।
এটি কিন্তু বন্ধ হচ্ছে না। প্রথম কথা হচ্ছে মব জাস্টিস আসলে কি সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। দক্ষিণ আমেরিকায় দেখবেন যে প্রচুর ড্রাগ কার্টেল আছে, বড় বড় মাফিয়াজ আছে। এক একটা ড্রাগ কার্টেল ধরেন $4 বিলিয়ন, $5 বিলিয়ন তার ইকোনমি আছে। বহু দেশের ইকোনমির থেকেও তার দেশের ইকোনমিটা বড়। তার মানে তার নিজের ওই যে মানে গুন্ডা সংগঠন যেটা মাফিয়া সংগঠনটার ইকোনমিটা বড়। সে কি করে? কলম্বিয়াতে বসে, এল সালভাদরে বসে এক কোনায় গিয়ে নিজের আদালত প্রতিষ্ঠা করে, যে তার নিজস্ব আইন আছে, যে তার এই ড্রাগ ব্যবসাকে কেন্দ্র করে কে পক্ষে কে বিপক্ষে, বেইমানি করলে কি হবে, তার হাত কাটা, পা কাটা, গলা কাটা সব কিছু সে করে। এইটা হলো মব জাস্টিস। রাষ্ট্রের প্যারালালি যখন আপনি কোনো ফৌজদারি অপরাধের বিচার আপনি নিজে করেন। বাংলাদেশে কোন কোন অন্যায়ের বিচার জনগণ আদালত তৈরি করেছে? মাফিয়া দেখেন সিসিলিতে আছে, ইটালির সিসিলিতে ড্রাগ কার্টেলদের বিশাল মাফিয়া আদালত আছে, তারা সেটা করে। আপনি দেখবেন জঙ্গিরা করছে, আপনার এই যে টেরোরিস্ট যেটা, যে বাগদাদি, আইসিস, এরা দেখবেন সিরিয়াতে, লিবিয়াতে নিজেরা কোর্ট বসায়া একটা টুকরা এলাকার ভিতরে সে ওখানে শরিয়া কায়েম করে, এবং রাষ্ট্রের সাথে এটা কোনো সমস্যা নাই, সম্পর্ক নাই। বাংলাদেশে কোথায় কোথায় মব জাস্টিস হয়েছে? পটিয়ার কথা বলেন আপনি, অথবা পাটগ্রামের কথা বলেন, পুলিশের কি বিচার করছে লোকজন নিয়ে ওখানে? না, বিচার করে নাই, কিন্তু যেভাবে গিয়ে থানা আক্রমণ করেছে, বিশৃঙ্খলা আর মব জাস্টিস এক জিনিস না। এই জন্য প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের প্যারালাল ফৌজদারি অপরাধের বিচার করবার পদ্ধতি, বিচারিক আদালত অথবা একটা সিস্টেম ডেভেলপ করবার কোনো চেষ্টা, প্রক্রিয়া, বাস্তবতা বাংলাদেশে বিরাজ করে কিনা? করে না। অতএব বাংলাদেশে কোনো মব জাস্টিস নাই, ফুল স্টপ। বাংলাদেশে মব জাস্টিস কখন ছিল? ৭১-এর পরে ছিল। কাদের সিদ্দিকী, এই গুন্ডা বাহিনী যেগুলো ছিল, মুজিববাদী গুন্ডা বাহিনী, জায়গায় জায়গায় বিহারীদেরকে ধরে আপনার মানে গণহত্যা করছে, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করছে, বিহারি মেয়েদেরকে, উর্দুভাষী মেয়েদেরকে তুলে নিয়ে গেছে। মব জাস্টিস কখন ছিল? আপনার রক্ষী বাহিনী হলো মব জাস্টিস। আইন করে যাকে রাষ্ট্র প্যারালাল বাহিনী করে দিয়েছে, যাকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সে বিচার করতে পারতো, হাত কাটতে পারতো, পাও কাটতে পারতো, গলা কাটতে পারতো, এবং ব্রুটালি হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে হলো এই রক্ষী বাহিনী। সালামের মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করবেন কত মানুষকে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এই রক্ষী বাহিনী। মব জাস্টিস কোথায় ছিল? মব জাস্টিস ছিল হলো কাদেরিয়া বাহিনী, এই কাদের সিদ্দিকী, ভুয়া বঙ্গবীর, এই কাদের সিদ্দিকীর বাহিনীর নাম হলো মব জাস্টিস। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্বে ছিলেন, পুরো সীমান্তে ৭৫, ৭৬, ৭৭, ৭৮-এ বাংলাদেশের হাজার হাজার নাগরিককে ক্রস বর্ডারে তারা কিলিং করেছে, ওইটার নাম হইল মব জাস্টিস। মব জাস্টিস হলো শাহবাগে ছিল ১১, ১২, ১৩, ১৪ সালে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য। তারা সিদ্ধান্ত দিচ্ছে কাদের মোল্লার কি ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, ওইটার নাম হইল মব জাস্টিস। সেদিনকার তো বাংলাদেশের সুশীলরা বলেন নাই যে এখানে মব হচ্ছে, এখানে মব জাস্টিস হচ্ছে। বাংলাদেশে ১৬ বছরে স্টেট স্পন্সার্ড মব জাস্টিস ছিল, পিলখানা গণহত্যা মব জাস্টিস ছিল, শাপলা চত্বরের গণহত্যা হইল মব জাস্টিস ছিল। বাংলাদেশে ১৬ বছরে বিএনপি, জামাত, শিবির, হেফাজতের উপরে যে ক্রস ফায়ার হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, ৮০০ আয়নাঘর হয়েছে, এটার নাম হইল মব জাস্টিস। মানুষ হত্যা করে কিভাবে রাষ্ট্র? ডিজিএফআই, এনএসআই আমাদেরকে, রাজনৈতিক নেতাকর্মীদেরকে তুলে নিয়ে হত্যা করে কিভাবে? হত্যা করা, ফাঁসি বিচারিক আদালত দেবে। বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে আয়নাঘরের জাস্টিসের নাম হইল মব জাস্টিস। ডিজিএফআই, এনএসআই, এসবিডিবির কিলিংয়ের নাম ছিল মব জাস্টিস। অতএব বাংলাদেশে এখন যেটা হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশৃঙ্খলা সারা দুনিয়াতে থাকে, সেরকম একটা বাস্তবতা বিরাজ করছে, এবং সেটা খুবই ফ্র্যাকশন। যা হচ্ছে এই রকম ১০ মাসের ঘটনা আওয়ামী জমানায় একদিন ২ দিনে হয়েছে, প্রত্যেক দিন হয়েছে। আওয়ামী লীগ মানুষের বাড়িতে বাড়িতে গিয়া ছাত্রদল, যুবদল, শিবির, জামাত, হেফাজত ধৈরা আনছে না, রশি দিয়া বান্ধা আনছে না, গাড়িতে কইরা লুঙ্গি পেঁচায় টাইনা হেঁচড়া আনছে না, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবির ছাত্রদল ধরে পিটায়া পুলিশে দিছে না, পুলিশের আগে পিছনে হেলমেট বাহিনীর নামে ছাত্রলীগ সাধারণ মানুষের উপরে গুলি করছে না। এইটার নাম হলো মব জাস্টিস। বাংলাদেশে এখন যেটা আছে, একটা বিশৃঙ্খলা আছে, রাষ্ট্রকে এটা অ্যাড্রেস করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। এটা কোনোভাবে মেনে নেবার সুযোগ নাই যে পটিয়াতে এনসিপি অথবা পাটগ্রামে বিএনপি নেতাকর্মীরা গিয়ে যেটা করেছে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। রাষ্ট্রকে ডিসাইসিভলি এটা অ্যাড্রেস করতে হবে। এটার মানে এটা না যে বাংলাদেশে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ফাউল অ্যাক্টিভিটিস করতে অ্যালাউ করছে, নিয়ন্ত্রণ করছে না, এখানে তার কোনো কন্ট্রোল নাই, ব্যাপারটা তা না। গ্রেফতার করে নাই,
হ্যাঁ, পাটগ্রামের ঘটনায় যারা ইনভলভ তাদেরকে বিএনপি বহিষ্কার করছে, সরকার তাদেরকে গ্রেফতার করছে না, তাহলে মব জাস্টিস হলো কোথায়? রাষ্ট্র নিয়ন্ত্রণ নিতে পারে কিনা? যেই সিচুয়েশনের নিয়ন্ত্রণ রাষ্ট্র নিতে পারে সেটা মব জাস্টিস হয় কিভাবে? আপনি তো একটা জাস্টিস এনফোর্স করার ক্যাপাসিটি থাকতে হবে তো আপনার, তাহলে আপনার তো সেই ক্যাপাসিটি নাই। এটা যেটা হচ্ছে সিম্পলি পেটি চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, বদমাইশি, যেটা বাংলাদেশের মতো জায়গায় এটা চলে আসছে। পলিটিক্যাল টাউট, বাটপারি এগুলো আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমি হচ্ছে রাজনৈতিক দলের অর্থনীতি, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশে যে কোম্পানি সবচেয়ে বেশি লোকদেরকে এমপ্লয় করে সেই কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দল, বড় দলগুলো। বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে 35 থেকে 40 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, বর্জ্য ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবসায়ী, ডিশ ব্যবসায়ী, পাড়ায় মহল্লায় ঠিকাদার যারা করতো, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এমনিতেই এখানে কোটি কোটি মানুষ বেকার। তারপরে যারা স্বচ্ছল গুন্ডা ছিল, সচ্ছল চাঁদাবাজ ছিল, এইরকম 30-40 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। তাহলে আপনার কিশোর গ্যাং বাড়বে না কেন? রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি বাড়বে না কেন? ওটা চলবে কিভাবে? ওদের তো শেল্টার নাই, অর্থনীতি নাই। অতএব এই সোশিও ইকোনমিক রিয়েলিটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার এরা পালায় যাওয়ার কারণে নতুন একটা অর্থনীতির জায়গা খালি হয়েছে। ওই টেম্পো স্ট্যান্ড তো খালি হয়ে গেছে, ওই কারণ বাজার, ওই মহাখালী বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী তো খালি হয়ে গেছে। এখন নতুন চাঁদাবাজ আবার সেটা দখল নিতে চাচ্ছে। অতএব এই বাস্তবতা আমার রাজনৈতিক সংস্কৃতিতে আছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে সিস্টেম্যাটিকলি। জি জনাব সালাম, যে কথাটি বললাম মব জাস্টিস না বলি আমরা বিশৃঙ্খলায় যদি বলি, বেশ কয়েকটি ঘটনা এই বিশৃঙ্খলার অভিযোগের তীর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দিকে, এবং বিএনপিও এটিকে অ্যাড্রেস করছে, বহিষ্কার করছে, কিন্তু এই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি চলছেই। আপনারা আসলে কি করছেন? কেন এটা আপনাদের তরফ থেকে বা কন্ট্রোল করার কোনো? না, এটা আসলে যেভাবে বলা হচ্ছে কিন্তু এটা ওই রকম মহামারী না, যেটা আজকে ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করছেন। শোনেন, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, মাহমুদুর রহমান সাহেবকে কোর্টে নিয়ে গেল এবং সেখানে তার উপরে কীভাবে বর্বরচিত হামলা হলো, তাকে রক্তাক্ত করা হলো, এটা কি ছিল? এক্স্যাক্টলি। আমরা যে কোনো মনে করেন একটা সমাবেশ করতাম, একটা মিছিল করতাম। 28শে অক্টোবরে ধরেন, 28শে অক্টোবরে আমরা মিছিল করতে গেছি, তাই না? তো সেইখানে চাপাতি বাহিনী সহ প্রাইভেট যে সমস্ত সহ পুলিশের কাভারেজে যে আমাদের উপরে আক্রমণ করলো, বা আমার বিএনপি অফিস যে কতবার তারা ধ্বংস করলো, ওইটা কি ছিল? এই জন্য কথা হলো যে তারপরেও যেটা বলবো যে হ্যাঁ, মব জাস্টিস হইতে পারতো, যেটা ওই যে বললাম যে আওয়ামী লীগ যেটা আশঙ্কা করছিল, তাদের চুরি, বাটপাড়ি, খুন, রাহাজানির কারণে তাদের যদি পতন হয় তাহলে এক রাত্রে হাজার হাজার বাড়িঘর জ্বলবে, হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লক্ষ লোক মারা যাইতো, সেটা হয়তো মব। কিন্তু সেটা হয় নাই। সেটাকে কিন্তু বিচক্ষণতার সাথে রাষ্ট্রনায়ক মনোভাব নিয়ে তারেক রহমান সেটাকে থামাইছে। তাই কাজে ওই ক্রেডিটটা বিএনপিকে আগে দেন, যে বিএনপি দেশে একটা অ্যানার্কি আসতে দেয় নাই, আগে ওই ক্রেডিটটা দেন। দুই একটা বিক্ষিপ্ত ঘটনায় কোথায় কি ঘটলো এটা কোনো কাউন্টেবল না। আর আমি যদি বলি যে এটাকে আপনি যদি মব জাস্ট এটাকে থামাইতেই চান, তাহলে এই সরকারকে বলবো যে শেখ হাসিনার পরে যে ব্যক্তিটা সবচেয়ে বড় দায়ী, এই দেশে হাজার হাজার মানুষ মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, পঙ্গু হয়েছে, এই জন্য দ্বিতীয় ব্যক্তি যদি দায়ী থাকে সেটা হলো খায়রুল হক, বিচারপতি খায়রুল হক। আমরা বারবার বলতেছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন বক্তৃতাতে, এখন পর্যন্ত সরকারকে খায়রুল হককে বলছে যে আইনের কাছে নিজের সোপর্দ করার জন্য? খায়রুল তো দেশেই নাই যতদূর জানা সেটা যায়। তার মানে কি সরকার পাঠিয়ে দিছে? অর্থাৎ দেয় নেই কেন? এছাড়াও আরও অনেকেই আছে যারা তার দোষর ছিল। সরকার 15 দিন সময় দেয়, 20 দিন সময় দেয়, যে যাতে এই ধরনের না হয়, মব আপনার উপর আক্রমণ করতে না পারে, আপনি আগেই আইনের আশ্রয় চলে যান। তো সেটা দেয় না কেন সরকার? সেটা দিলে তো বরঞ্চ সেটা থেকে বাঁচতে পারে। সেটাই এই জন্যই বলবো যে এখন এই যে বিবৃতি যারা আজকে দিল, তো সেই সময় মাহমুদুর রহমানকে যখন মারছে তখন তো প্রেস ক্লাবে আমরা দেখছি যে কত বড় বড় সাংবাদিকরা সেটার পক্ষে না বলে বিপক্ষিত কত কিছু বলছে। মহাসচিবকে যেভাবে প্রেস ক্লাব থেকে যেভাবে হেনস্থা করে পুলিশের কাছে সোপর্দ করা, এটা একটা প্রেস ক্লাবের মতো জায়গা থেকে, সেটা জীবনে কোনোদিন হয় নাই।
প্রেস ক্লাবটা হলো সবার জন্য। এখানে দল মত বিভিন্ন বিভিন্ন গ্রামে বলি, বিভিন্ন দেশে বলি, বা বাংলাদেশে অতীতে অন্তত সাহায্যের যে কয়টা স্থল ছিল সেটা ছিল একটা প্রেস ক্লাব, কোনো রাজনীতি ছিল না। কিন্তু আমরা তো দেখছি বিএনপির মহাসচিবকে কিভাবে হেনস্থা করে তারপর সেখান থেকে তাকে মাহমুদুর রহমানের পাশাপাশি সংগ্রাম সম্পাদক অনেক, এই জন্য তো বললাম এরকম অনেক কাজে, ওইগুলো হলো মব জাস্টিস, ওগুলো হলো মব। যারা এগুলো করছে এবং যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে বিচার আওতায় আনেন। তাদেরকে বিচার আওতায় না আইনা যদি আপনি খোলা মার্কেটে ছেড়ে দেন তাহলে তো স্বাভাবিক যারা ক্ষুব্ধ তাদের ক্ষোভ তো কিছুটা প্রকাশ হওয়ার জন্য একটা থুতু মারতেই পারে। তাদেরকে সে কি ফুল মারবে? সেটা একটা ক্ষোভ, ওই একটা চোর, এই বাটপার, এই খুনি, তা বলতেই পারে। ক্ষোভটা প্রকাশ কাজে ওই ক্ষোভটাকে প্রশমিত করতে হলে তারা আগে আইনের আওতায় নিয়ে যান। ব্যারিস্টার ফুয়াদ, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকেও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে কথা এসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে কথা বলেছেন। আমি যদি বলি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল, আপনারাও চান। কয়েকদিন আগে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনায় পীরের দল সরের উদ্যানে বিশাল জনসভা করেছে। সেখানে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারা সেখানে যান এবং একমত পোষণ করেন। অন্যদিকে এই পিআর পদ্ধতির নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হিসাবে দেখছে বিএনপি। আপনারাও চাচ্ছেন পিআর পদ্ধতি নির্বাচন, যুক্তি কি? এবি পার্টির থেকে আমরা একটা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি। অন্যান্য দলগুলো যেভাবে শতভাগ পিআর চায়, এবি পার্টি সেটা বলে নাই। আমরা বলছি যে একটা নির্বাচনী পদ্ধতিতে মানুষ, জাতি যেভাবে অভ্যস্ত হয়ে আছে অনেক বছর থেকে, আমাদের ধরেন 100 বছরের পুরাতন প্রায়, আপনার যদি 1935-এর ইলেকশন ধরি ব্রিটিশ পিরিয়ডে, তাহলে প্রায় 100 বছর হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে 90 বছরের একটা ইলেকট্রাল প্র্যাকটিস আমি সাডেনলি মুভ করলে সেটা জনমনে যথেষ্ট ঝামেলা হবে, এটার সাথে অভ্যস্ত থাকবে না মানুষ। তাই আমরা বলছি যে 200 আসনে আমাদের এই পার্টির প্রস্তাব হলো 1 কক্ষ। আমরা 2 কক্ষের ব্যাপারে ইন প্রিন্সিপাল একমত না। 1 কক্ষ 300 আসন 100 সংরক্ষিত প্রস্তাব করেছি, 50কে 100 করবার জন্য প্রস্তাব দিয়েছি। তো ওই 300 আসনের ভিতরে আমরা চাচ্ছি 200 আগের মতো করে থাকুক, আর 50 থেকে 100 প্রস্তাব করেছি যেটা পিআর পদ্ধতিতে হোক। 200 ওখানে থাকার সুবিধা হচ্ছে যে পিআরের একটা ঝুঁকি থাকে, সরকার গঠনের ঝুঁকি। কিন্তু বাংলাদেশে এখন বিএনপির কাছাকাছি কম্পিটিটিভ কোনো পলিটিক্যাল পার্টি নাই। তো সেই জায়গাতে যদি আমরা বাস্তবতা বিবেচনা করি, এই 200 আসন থাকলেই বিএনপি কমফোর্টেবলি সরকার গঠন করতে পারবে। বর্তমান যে বাস্তবতাটা, আমরা আগের ভোটের যে প্যাটার্নটা ওইসব বাস্তবতা বিবেচনায় বলছি আর কি। যদিও এটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বলে ভিন্ন বিতর্ক আছে, সেটা অন্য আলোচনা। তাহলে 200 থাকলে যেটা হবে, আপনার সরকার গঠনটা ঠিক হবে, আর হচ্ছে বড় দল আকারে বিএনপি আশ্বস্ত থাকবে যে তাকে কোনোভাবে নির্বাচনী রেস থেকে ফেলে দেবার কোনো চক্রান্ত কেউ করছেন না। কারণ এটা গুরুত্বপূর্ণ, আপনি যাকে নিয়ে পরিবর্তন করতে চান সবচেয়ে বড় স্টেক হোল্ডারকে কনভিন্স না করে যদি করেন, এটা ফাংশনাল হবে না। দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে, বাকি যত দল আছে যাদের হয়তো একটা নির্বাচনী আসন জিতে আসা ডিফিকাল্ট, কিন্তু সারা দেশে হয়তো 1% ভোট আছে, 2% ভোট আছে, 5% ভোট আছে, তার প্রতিনিধিত্ব আপনি পার্লামেন্টে এনশিওর করতে পারবেন। তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে যেটা হবে যে বাংলাদেশে ফাংশনাল পলিটিক্স করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনি সংসদে আত্মস্থ করতে পারবেন, এবং এর থেকে ফাংশনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস আর কিছু হইতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলেছি, পিআরের কিছু চ্যালেঞ্জ আছে। পিআরের চ্যালেঞ্জ হচ্ছে নতুন একটা মেথড, মানুষ কীভাবে ভোট দেবে না দেবে, দলকে দেবে, প্রার্থীকে দেবে না, তো প্রার্থী কারা। পিআরের আবার সারা দুনিয়াতে অনেকগুলো মডেল আছে, যে 60-এর দশক থেকে যখন পিআরের আলোচনা হয়েছে আপনার শুধুমাত্র দল ছিল, এখন কিন্তু পিআরের অনেকগুলো মডেল আছে। যেমন ধরেন এক্সাম্পল দেই, ঢাকা শহরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম পিআর হবে ঢাকা শহরের 20টা আসনে, কারণ ঢাকার লোকরা ধরে নেওয়া হয় সবচেয়ে বেশি রাজনীতি সচেতন, শিক্ষিত, আরবান, তো তাকে বিষয়টা বোঝানোটা সহজ। তাহলে 20টা আসনে পিআর হবে মানে হচ্ছে শুধুমাত্র দলগুলোকে মানুষ ঢাকাতে ভোট দেবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 20টা আসনে বিএনপির প্রার্থীকে, এটা আমি জানবো কিভাবে? এটা কি ভোটের পরে তারেক রহমান বিএনপির স্ট্যান্ডিং কমিটি ঠিক করে দেবে? না, আমরা চাই, পৃথিবীর বিভিন্ন মডেল আছে, আপনি এখনই 20 জনকে প্রস্তাব করবেন ক্রমধারা মোতাবেক, যে এই 20 জন হচ্ছে বিএনপির প্রার্থী, এবং কোনো কোনো দেশে আছে বেশি প্রার্থীও প্রস্তাব করা যায়।
যে আপনি 25 জনকে প্রস্তাব করলেন, 30 জনকে প্রস্তাব করলেন, তো সেই জায়গা থেকে আপনি যে কয়টা সিট পাবেন ক্রমধারা মোতাবেক আপনি ওই কজনকে সংসদে পাঠাবেন। তো এই প্রসেসে যেটা হয় যে আপনার পিআরের ভিতরে মানুষ জনগণকেও বেছে নিতে পারে এবং ওইখানে ব্যালট বক্সে কোনো ব্যক্তির ব্যাপারে যদি আপনার নেগেটিভ মন্তব্য থাকে সেটা আপনি বলতে পারবেন যে বিএনপি এই 20 জনের ব্যাপারে প্রস্তাব দিয়েছে, এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা এমপি হওয়ার যোগ্য না, ওইটা মন্তব্য কলাম থাকবে। তাহলে দলও বুঝবে যে আমার সিলেকশন প্রসেসটা কারেক্ট ছিল না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা মিক্স সিস্টেম সকল রাজনৈতিক অংশীজনকে একত্রিত করতে পারবে যদি আমরা একটা মিশ্র পদ্ধতিতে যাই 200 এবং 100-তে এবং এক কক্ষে। তাহলে যেটা হবে যে টেনশনগুলোর কথা বলা হচ্ছে এইটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যাদের 1% 2% ভোট আছে তাদেরকে আপনাদের এই পিআর পদ্ধতি দিয়ে জোর করে সংসদে টেনে আনার যুক্তিটা কি? জোর করে টেনে আনার বিষয় না, বিষয়টা হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ব্যাপারটা দেখেন। আপনি 40% থেকে 45% ভোট পেয়েছে সর্বোচ্চ যারা সরকার গঠন করেছে, সেটা যদি আপনি 91 ধরেন, 96 ধরেন, 2001 ধরেন, এবং সেটা জোট, সেই জায়গাতে 45% ভোটার কিভাবে শতভাগ জনগোষ্ঠীকে শাসন করবে? এই যুক্তিটা তো পৃথিবীতে আছে। কিসের ভিত্তিতে আপনি শাসন করছেন? আপনার লেজিটিমেসি কোথায়? তাহলে 65% অথবা 55% জনগোষ্ঠী কোনোদিন আপনাকে চায় নাই, তাহলে আপনি তার উপর সম্মতিটা কোথার থেকে নিলেন শাসন করবার? তাহলে পিআরের আর্গুমেন্টটা হচ্ছে যে প্রত্যেকটা ভোটারের মতামতকে আপনি সম্মান করছেন, কারো ভোট নষ্ট হবে না, প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এবং এটা করলে যেটা হবে, বড় দলগুলো কিন্তু নেগোশিয়েট করতে বাধ্য হয়। ঐকমত্য কমিশনে দেখছেন না, বড় দল আকারে বিএনপি নেগোশিয়েট করছে না, ছাড় দিচ্ছে না। এই ছাড়টা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো, সবার জন্য। তখন যেটা হয় যে আপনার যদি একদম মানে কোথাও 10-15 সিটে আপনি ঠেকে যান, আপনি কিন্তু ওইটা তখন কাভার করতে পারবেন। তো এই প্রতিনিধিত্বশীল রাজনীতিটা দরকার। তা না হলে যেটা হবে, ডানে বামের যে একটা চরমপন্থার শঙ্কা বাংলাদেশে রয়ে গেছে, বিদেশি শক্তিগুলো বাংলাদেশের ডান বামের এই এক্সট্রিম পলিটিক্সটাকে কাজে লাগাতে চায়, তাকে যদি আপনি ডেমোক্রেটিক স্পেস থেকে দূরে রাখেন, বাংলা ভাইদের বক্তব্যগুলো মনে করেন, শায়েখ আব্দুর রহমান, আরে কি এই ভোট দিয়ে গণতন্ত্র দিয়ে দেশে কি হবে নাকি, এ দিয়ে তুমি কয়টা সিট পাবা? সেটি তো হলো, কিন্তু কেউ কেউ বলছে যে পিআর সিস্টেমে ভোট হলে পতিত স্বৈরাচার তারা এই নির্বাচনে চলে আসার সম্ভাবনা আছে। সেটা দলীয় নির্বাচন হইলে তো সম্ভব, স্বতন্ত্র নির্বাচন করতে পারবে তো ব্যক্তি। ধরেন আওয়ামী লীগ তার একটা অপরিচিত ব্যক্তি, একটা বাচ্চা ছেলেকে একটা আসনে দাঁড় করায় দিল, আওয়ামী লীগ ইন্টারনাল নেটওয়ার্কে বলে দিল এ হচ্ছে আমার প্রার্থী, সে দাঁড়াবে। কাদের সিদ্দিকীর দল আছে না, গণফোরাম আছে না, আওয়ামী লীগের এ টিম বি টিম বহু দল বাংলাদেশে এখনো নিবন্ধিত না, নিবন্ধিত আছে তো, নির্বাচন করতে পারবে তো। ধরেন XY যে একটা দল থেকে দাঁড় করায় দিল, দাঁড় করায় দিয়ে আওয়ামী লীগের নেটওয়ার্কে বলে দিবে যে ও আমার প্রার্থী, তোমরা কিন্তু দলে দলে ওরে ভোট দিবা, সে ভোট দিতে পারবে তো। এটা তো আপনি ঠেকাতে পারবেন না। বরং হচ্ছে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দিবেন না, সেটা ঠিক আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু অন্য কোনো ফর্মে তো আপনি কারো নির্বাচনে আসা ঠেকাইতে পারবেন না, কারণ দল হিসাবে তো আওয়ামী লীগকে নির্বাচন করতে আমরা দিব না, এটা তো আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা না। সেটি তো গেল, কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগের এত % ভোট আছে, 25 থেকে 30 বা 20 থেকে 25 যাই বলি, তো এই ভোটগুলো যদি কমেও যায়, তারপরে যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, তাহলে এই দলের একটা বড় অংশ রিপ্রেজেন্ট করবে সংসদে। কিভাবে করবে? এই যে দল কোথায়? না, পিআর পদ্ধতিতে যদি হয়, পিআর তো দলকে ভোট দিবে। হ্যাঁ, দলকে। ওই যে আপনি একটা দল বললেন দৈনিক, মানে কি বলে যে মানে একটা ভ্রুঙ্গমারি দল, এটা বললো এ টিম বি টিম, বহু নাম দেওয়া, 50টা নিবন্ধিত দল আছে যার কোনো অস্তিত্ব। ওইটাকে আপনি হচ্ছে আপনি সার্ভেলেন্স করাটা ইজি, স্বতন্ত্র প্রার্থী আপনি সার্ভেলেন্স করতে পারবেন না। আওয়ামী লীগ যদি পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থী ফিল্ড করে এবং পরিকল্পিতভাবে ক্যাম্পেইন করে, এটাকে আপনি সার্ভেলেন্সের মধ্যে আনতে পারবেন না, কারণ তখন নাগরিক অধিকারের প্রশ্ন চলে আসবে। কিন্তু দল আকারে থাকলে ওইটা সিন্ডিকেট করে ইলেকশন করলে ওটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কারণ কাদের সিদ্দিকীর 10টা এমপি হওয়ার কোনো সম্ভাবনা নাই, প্র্যাকটিক্যাল না। কিন্তু ওই দলে যখন আপনি দেখবেন যে 10-15 জন এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন বুঝতে হবে যে এখানে আওয়ামী লীগ আছে। তো সেটা আপনি কি সার্ভেলেন্স করা সম্ভব, মনিটর করা সম্ভব। জি জনাব আব্দুল সালাম, আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করছেন এবং বলছেন এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, মানে দাবি জানানো মানেই হচ্ছে নির্বাচন মানে পেছানোর ষড়যন্ত্র। না, পেছানোর চেয়ে বড় হলো যে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে,
আর আরেকটা যে শেষের যে প্রশ্নটা আপনি করলেন ব্যারিস্টারকে, যেটা ফ্যাসিবাদ ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে, সেটির উত্তর তো দিয়েছেন না। উত্তর এটা ক্লিয়ার না, অন্যগুলো তার ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার না। এটা হলো যে যে দলে আপনি ওই সময় কি তার মানে সার্ভিলেন্স করে তার ভোট কি বন্ধ করে দিতে পারবেন? পারবেন না তো। আজকে যে কোনো একটা নিবন্ধিত দলের সে প্রতীকে যদি সে নির্বাচন তার লোকজন দিয়ে করায়, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? স্বতন্ত্র তো হতে পারে সেটা। না, স্বতন্ত্র না হয়েও যদি আমি বলি একটা দলের সেই গেল, হ্যাঁ, মানে ধরে নিলাম একটা যে কোনো একটা দল, রাম সাম জাম, যে কোনো একটা নিবন্ধিত দল, সেই নিবন্ধিত দল, এবং শেখ হাসিনা তো ওই পারে বসেই আছে, সে তো পরিষ্কার, কারণ মিডিয়া তার আটকে দেওয়ার পারবে না। সে যদি পরিষ্কার ঘোষণা দিয়ে দেয় যে এটা আমার প্রার্থী, এই প্রতীকে তুমি দিবা, এবং তাদের কাছে টাকা পয়সাগুলো প্রচুর আছে যেটা বললাম, তাই কাজে এখানে ম্যানিপুলেট করা ইলেকশনকে, এবং ম্যানিপুলেট করে একটা ঝুলন্ত পার্লামেন্ট বা তাদের পক্ষে নিয়ে যাওয়া, এটা কোনো অবাস্তব কিছু না। তো সেই কারণে তার একটা যেটা বলবো যে অন্তত এখন এই মুহূর্তে আমাদের কোনো রিসার্চে বেশি যাওয়া যাবে না। এখন হলো অ্যাবসলিউটলি আমাকে আগে এখন একটা ডেমোক্রেটিক ফর্মে যেতে হবে। এখন কিন্তু ডেমোক্রেসি নাই, পার্লামেন্ট নাই, কাজে এখন যদি আমি রিসার্চ করি তাহলে আবার ওর সম্ভাবনাটাই বেশি থাকবে। আগে ওইটাকে কাটেল করার জন্য যা যা দরকার আমাকে সেটা করতে হবে, যাতে ওরা কোনোভাবেই পাওয়ারে ফিরে আসতে না পারে। অর্থাৎ আওয়ামী লীগ আসা মানেই আধিপত্যবাদী শক্তি আসা, এবং সে আসলে চাইলে আবার তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন ওই জায়গায় নিয়ে যাবে। কাজে ওই ধরনের কোনো কিছুই ওপেন রাখা যাবে না। এখন শুধুমাত্র আপনারা ছাড়া সকল দল কিন্তু চাচ্ছে। না না, সকল দল, এটা সকল দল বললেও ঠিক হবে না, সকল দল না, এটা আমাদের জোটের মধ্যেও তো আরো অনেক দল আছে, কাজে সকল দল চাচ্ছে সেটা না। কেউ কেউ চাচ্ছে, কিন্তু চাইতেই পারে, আমার কথা হলো চাইতেই পারে। সেটা নিয়ে পরবর্তী পর্যায়ে সরকার ইলেকশন ম্যানিফেস্টোতে নিয়ে তারা ভোটে যাইতে পারে যে পরবর্তী পাবলিক কি যেটা চায়। অর্থাৎ এইবারই হইতে হবে, নট নেসেসারি। যদি আপনি যান নির্বাচনে যে আমরা এই সিস্টেমে ভোট চাই, আমরা সরকারে গেলে এই সিস্টেমটা আমরা অ্যাডপ্ট করব, তারপর যদি পাবলিক ভোট দেয় আপনি করবেন। কিন্তু এই মুহূর্তে একটা যেটা সেও ভালোভাবেই বলছে যে এতদিন একটা অভ্যস্ত হয়ে আছে একটা সিস্টেমে, আবার এই মুহূর্তে আরেকটা এরকম কিছু চেঞ্জ করতে যায়, বেসিক চেঞ্জ, এটা একটা বেসিক চেঞ্জ, এটা তাহলে হবে। তাহলে আপনি স্টেট বলে আমি প্রেসিডেন্সিয়াল ফর্মেই চলে যাই, মানে কেউ তো বলছে অবশ্য, তাহলে বলেন তাহলে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যায়। আবার ওই যে একটা বলতেছে না জামাত বা এরা বলতেছে যে লোকাল ইলেকশন আগে চায়, অর্থাৎ লোকাল ইলেকশন আগে চায়, তার মানে সেই পাকিস্তান আমলের সিস্টেমে আমরা তাহলে চলে যেতে পারি আর কি। পাকিস্তান আমলে কি ছিল, বিডি সিস্টেমে ওই সময় যেটা ছিল, যে ওই সময় তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, বেসিক ডেমোক্রেসি, তাহলে ওই সিস্টেমে তারা ফিরে যেতে চায়। আর আরেকটা কথা হলো যে এখন ন্যাশনাল ক্রাইসিস, আমরা ন্যাশনালি, যেগুলো আমি প্রথম যেটা বললাম যে আজকে মনে করেন যে আমার পুশিং করতেছে, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো সাহসের সাথে কাজ করতে পারতেছে না, আমার ওদিকে করিডোর নিয়ে সমস্যা, আমার ওদিকে পোর্ট নিয়ে সমস্যা, বিভিন্ন কিছু আজকে আছে, যেটা কি ওই একটা আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যান কি আমার পুশিং থামাইতে পারবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আমার ওই রোহিঙ্গার সমস্যা সমাধান করতে পারবে? আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি আমার ওই যে করিডোরের সমস্যা সমাধান করতে পারবে? মানে সেটা তার কাজও না, দায়িত্বও না, কাজও না। এই কারণে আমাকে আগে দরকার আমার জাতীয় সংসদ, কারণ যে জায়গায় এখনো শেখ হাসিনা মাঝে মাঝে বলে যে আমি প্রধানমন্ত্রী, স্টিল সেটাকে প্রধানমন্ত্রী, যদিও সে নির্বাচিত প্রধানমন্ত্রী কোনোদিনই ছিল না। তো সকল ষড়যন্ত্রের মুখে এখন জবাব দিতে হলে একটা ইলেকটেড পার্লামেন্ট দরকার। ইলেকটেড পার্লামেন্টই পারে এই সব কিছুর সমাধান করতে। তো কাজে সেটার জন্য আজকের এগুলোতে এখন আমরা এত বেশি রিসার্চে না যেয়ে আমরা সেটা করি, তাহলে আমার মনে হয় যে আমরা সমস্যার সমাধানে যেতে পারবো। আর ডেমোক্রেসি মানে তো এই, মনে করেন আমাকে এখন আপনি মোহাম্মদপুরের ভোট দিয়ে নির্বাচিত করলো, আর আপনি সারা দেশে বললেন যে না আমি নির্বাচিত না, অমুক হয়ে গেছে, এটা তো কোনো ভোট হলো না। না, এখন বেসিক্যালি জনগণ আপনি প্রার্থী হন,
আপনাকেই ভোট দেয়, কিন্তু বেসিক্যালি প্রতীককেই ভোট দেয়, আদর্শকেই ভোট দেয়, না না দলকেই ভোট দেয়। না না আমরা কি বলতেছি আবার, তাহলে তো ওইটা হইলো না। কেন হবে না? তাহলে তো এক নাকতন্ত্র হয়ে গেল। না না না, আমি তা বলিনি। এখন যেটা বলতেছে শোনেন, সবাই বলতেছে যে যাতে তারেক রহমান বা বিএনপি ভালো ক্যান্ডিডেটদেরকে দেয়, তার মানে ক্যান্ডিডেট এখানে একটা ব্যাপার। তো কাজে এটা ব্যক্তি একটা ব্যাপার, ক্যান্ডিডেট একটা ব্যাপার। আপনি তাহলে তো আপনি যে করে দিয়ে দিলেন, আপনি সিলেকশন যদি ওটা হয়, সিলেকশনের মধ্যে নট দ্যাট যা আমাকে দিতে হইলো, যে কেউকে দিয়ে দিতে পারে। তো কাজে হয়তো পিপুলের চয়েসের ব্যাপারটা তো থাকতেছে না। পিপুলসের পার্সন টু পার্সন তো ভেরি করে, তাই না? যদি আপনি সব ভালো মানুষের শাসন চান, ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে চান, আগে ঘোষণা দেওয়া হবে যে এই 20টা যদি দল হয় 20 জনের তালিকা দেওয়া হবে। ওই তো তার মানে তো ওইটাই হলো তো। আর 20টা আমি যাকেই দিব তারপর তাকেই আপনাকে চয়েস করতে হবে। পাবলিকের তো কোনো চয়েস থাকলো না। ইন্ডিভিজুয়াল আমার সিটে মনে করেন আমি মোহাম্মদপুর থেকে ইলেকশন করব, আর মোহাম্মদপুরের লোকজন তো আমাকে চয়েস করতে পারলো না, আপনি চাপাই দিলেন। অর্থাৎ আমার ওই এলাকার প্রতিনিধিটাকে হবে। আলটিমেটলি তো জনগণের উপর চাপিয়েই দিল আপনাকে। যে মোহাম্মদপুরের মানুষজন চাচ্ছে, সেটা কি মোহাম্মদপুরের মানুষদের কাছ থেকে কোনো জরিপ নিয়ে কোনো মতামত নিয়ে করেছে দল? সেটার দল মনে করেছে যে আপনি সবচেয়ে যোগ্য লোক। দল মনে করছে, কিন্তু পাবলিক যদি মনে না করে ভোট দিবে না। পাবলিকের এটা তো ওপেন আছে। সেটা তো পিআর পদ্ধতিতে একদম শেষের দিকে আছে। আমি না ওইটা থাকলো না। আপনি যেটা বলতেছেন এটা যুক্তি না। আমার কথাটা হলো যে আপনি যখন পার্টি থেকে দিয়ে দিল যে এই 20 জন, এই 20 জনের মধ্যে তো সেটা পাবলিকের চয়েস থাকলো না, দলের চয়েস থাকলো। তাহলে এখন যেটা যে দল প্রার্থী ঘোষণা করলো, সেটা কি পাবলিকের মতামত? সেটার মধ্যে তো আমার 300 সিটের ব্যাপার থাকে। 300 সিটের মধ্যে মেজরিটির ব্যাপার থাকে। সেখানে ভালো হইলে তাকে দিবে, বন্ধ হইলে দিবে না। আচ্ছা, আমি একেবারে শেষের দিকে আছি। এই উপরে একদম একটু আমার মনে হয় এক্সপেরিমেন্টটা করা দরকার। কনসার্ন আছে কিছু, যে কোনো সিস্টেমের তো আপনার ফ্লজ আছে, কোনো সন্দেহ নাই। তা মিনিমাম 50টা আসনে হইলে আমি দেখতে চাই যে আসলে পিআরটা হোক বাংলাদেশে, এবং একটা পার্লামেন্টই হোক। 2 কক্ষটা এক্সপেন্সিভ অপশন এবং এটা ফাংশনাল হবে না। হইলে পরে তো আমরা পজিটিভ নেগেটিভ করব। যদি কালেকটিভলি সবাই পুরো দেশ দেখে যে এটা একটা পুরো ক্যাওটিক সিস্টেম হয়ে গেছে, এখানে আমাদের গণতন্ত্রের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই, রাজনৈতিক দলগুলো যেটা ভেবেছিল সেটা হয় নাই, কারেকশন করব। পলিটিক্স তো এটাই, যে আমরা ন্যাশনালি কোনো যদি মিস্টেক করি, ভুল করি, আমরা কারেকশন করে ফেলবো। পার্টিও তাই করবে। এটাই তো সংস্কার। সংস্কার মানে তো পুরাতনটার যেটা ভালো সেটা যেমন রাখবো, আবার নতুনটাকে গ্রহণ করাটাও তো সংস্কার। তো এই জন্য আমরা বোধ করছি যে আংশিক হলেও কিছু একটা হোক, 50টা আসনে পিআর হোক, এবং মিক্স সিস্টেম পৃথিবীর বড় দেশগুলোতে, অনেক দেশগুলোতে আছে। থাকলে যেটা হয়, বড় দলগুলো আশ্বস্ত থাকে, ছোট দলগুলো আশ্বস্ত থাকে, এবং ডেমোক্রেটিক স্পেসের বাইরে এক্সট্রিমিজম চাঙ্গা হয় না। কারণ সবাই মনে করে যে আমার তো একটা স্পেস আছে, আমি কোনো না কোনোভাবে রাষ্ট্রকে অংশীদার হইতে পারবো। তো সেটা যেটা করে, ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করে। জি, সালাম ভাই। গণতন্ত্রই নাই, আর আমার উপমহাদেশে কোথাও নাই এটাই সিস্টেম। এই জন্য যে পাবলিক এটা বুঝবেও না, বুঝতে 20 বছর লাগবে। এখন এর জন্য এইবারের মতো যেটা আছে নির্বাচন হোক, তারপরে পাবলিক, যে বললাম, পাবলিকের কাছে সবাই নিয়ে যাক। আর আপনি তো এটা আরো বেশি ডিক্টেটরশিপের দিকে চলে যাবেন, যে জায়গায় আপনি চাইতেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, আবার আরেক দিক দিয়ে আপনি তাকেই পাওয়ারফুল করতেছেন। অর্থাৎ পার্টি লিডারশিপ যেটা ফাইনাল করবে ওইটাই ফাইনাল, জনগণ যেটা ফাইনাল করবে ওটা ফাইনাল না। আপনি তো আরো ডিক্টেটর সেদে যাচ্ছেন। যে আমার মনে হয় এই আলোচনা আরো দীর্ঘ করা যাবে, বিভিন্ন সময় আলোচনা নিশ্চয়ই আসবে। আজকে আর সময় নেই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুস সালাম, আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।